গুড ইভিনিং সকল, শুনতে পাচ্ছ আমার কথা সকলে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। স্টাডি ম্যাট ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ দেখতে স্যার। পাচ্ছি। একটু জানা দেখুন। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা লিপির দ্বিতীয় ক্লাসে, প্রথম দিনে আমরা লিপির পূর্ববর্তী ব্রাহ্মী লিপির ইতিহাস সম্পর্কে, ব্রাহ্মী লিপির সম্পর্কে বেশ কিছু তথ্য জেনেছিলাম। এপিগ্রাফি বিষয় বিষয়ে কিছু তথ্য জেনেছিলাম। তো পাশাপাশি আমরা অশোকের যে 14টি মুখ্য শিলালেখ এবং 7টি গৌণ শিলালেখ এবং পাশাপাশি আরো কিছু প্রসঙ্গক্রমে শিলালেখের বিষয়ে আমরা জেনেছি। আজকে আমরা পরবর্তী বেশ কিছু অভিলেখ বা শিলালেখ বিষয়ে জানবো। একটু টাইম দাও, আমি শুরু করছি। প্রথমে যেটা আজকের পাঠ্য বিষয়বস্তু, সেটা হচ্ছে কনিষ্কের যে সারনাথ প্রতিমাভিলেখ রয়েছে সেই সম্পর্কে আমরা একটু জানবো। মেনলি যদি আমরা দেখি এর লিপি কি, এর এটাই হচ্ছে প্রথম সংস্কৃত প্রভাবিত প্রাকৃত ভাষায় পাওয়া যে লিপি, তার মধ্যে বা অভিলেখ, লিপি বলা ভুল, অভিলেখ। এতে প্রথম প্রাকৃত সংস্কৃত প্রভাবিত যে প্রাকৃত ভাষার, সাধারণত পালি প্রাকৃতের অশোকের যত শিলালেখ তোমরা দেখবে পালি প্রাকৃতের প্রয়োগ রয়েছে ওখানে, ঠিক আছে, ভাষাটা। কিন্তু এখানে প্রাকৃত সংস্কৃত ভাষার ব্যবহার কিন্তু প্রথম লক্ষ্য করা যায়। এখানে ব্রাহ্মী লিপি রয়েছে এবং এখানে মেনলি ওই ছত্রযষ্টি বোধিসত্ত্বের যে শিলামূর্তি রয়েছে সেখানেই লিপিটি খোদাই করা রয়েছে। এটা সারনাথে রয়েছে, এটা উত্তরপ্রদেশের বেনারসের অন্তর্গত সারনাথ নামক একটি স্থানে। এটি আমি যখন, তোমাদের মধ্যে কেউ গিয়েছো কখনো ঘুরতে ইউপি? হম, না স্যার, আমি যাইনি। সারনাথে গেলে এটি রয়েছে, এটি দেখতে পাওয়া যায়, মানে ওখানে রয়েছে। আমি গিয়েছিলাম যখন, তখন এটিকে আমি দেখছিলাম, ঠিক আছে। সারনাথের কাছাকাছি ওখানে দুটো অভিলেখ রয়েছে, এছাড়াও আরো অনেক ভালো কিছু দেখার জিনিস রয়েছে। যদি কখনো যাও, গিয়ে তোমরা দেখে আসতে পারবে। যাই হোক, এখান থেকে মেইনলি যে জিনিসগুলো আমাদের একটু জানতে হবে, একটু বাইরের কিছু তথ্য আমাদের একটু জানতে হবে। তবে তোমাদের অনেক কিছু দেখলাম যে লাইন তুলে দেওয়া রয়েছে, ঠিক আছে, কিন্তু যেটুকুনি প্রয়োজন আমি তোমাদের বলবো সেটুকুনিকে তোমরা একটু হাইলাইট করে নেবে যদি স্টাডি ম্যাট কাছে থাকে, যেগুলো তোমাদের পরবর্তীতে কিন্তু কাজে লাগবে পরীক্ষার জন্য পরবর্তী, ঠিক আছে। তো খাতা পেন সকলে সামনে রাখো, যদি কোনো এক্সট্রা তথ্য বলি সেটা যাতে নোট ডাউন করতে পারো, ঠিক আছে। স্যার, যাই হোক, এইটাই প্রাপ্তি ফার্স্ট স্থান সংস্কৃত অভিলেখ স্যার? কি বলছো আর একবার বলো। স্যার বলছি, এইটাই কি ফার্স্ট সংস্কৃত অভিলেখ? না, রুদ্রদামার জুনাগড় যেটা রয়েছে না, ওখানে পিওর সংস্কৃত পাওয়া যায়, ঠিক আছে। হুম। কিন্তু আমাদের সিলেবাসে এখানে মোটামুটি মিশ্র সংস্কৃতের প্রভাব রয়েছে। হুম, কিন্তু এটাতে সংস্কৃত ভাষার প্রথম প্রয়োগ দেখা যায় বলতেই পারো, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা পেছন দিকে একটু হ্যাঁ চলে স্যার। যাবো, একটু কিছু লাইন তোমাদের এখানে দেওয়া রয়েছে, জাস্ট মিনিট, যেগুলো তোমাদের একটু পড়তে লাগতে পারে। আগের দিনের ক্লাসে বলেছি এগুলো থেকে প্রশ্ন আসার জন্য 4টে জায়গা রয়েছে। মূলত বিষয়বস্তু খুব একটা দেয় না, লিপি কি, ভাষা কি, কোথায় পাওয়া যায়, কালক্রম, এই ধরনের। আর যদি খুব অ্যাবসার্ট প্রশ্ন করে সেক্ষেত্রে লাইন তুলে জিজ্ঞাসা করে এটা কোন অভিলেখে পাওয়া যায়। যদিও এই ধরনের প্রশ্ন খুবই কম নেটে দেখা গিয়েছে, হয়তো পুরো যদি খুঁজে ফেলো 10 বছরের প্রশ্ন একবার কি দুবার পাবে, ঠিক আছে। যাই হোক, আমি তার মধ্যেও যে কটা লাইন তোমাদের একটু গুরুত্বপূর্ণ আসার জন্য সেগুলো একটু আমি বলে দেবো। একটু জায়গাটা খুঁজে নি কোথায় আছে।
স্টাডিমেটের কোন পেজে আছে আমাকে একটু দেখে বলতে পারবে? যেখানে সব কটা অভিলেখের সম্পর্কে লাইনগুলো নোট করা রয়েছে। বৌদ্ধ প্রতিমার কোন কথা আছে? বাঁশ খেরা এটা। Just a minute. इलाहाबाद শ্রীনগর এর আগেই থাকার কথা, কিন্তু পাচ্ছি না কেন? না, দেওয়া নেই। যাই হোক, তোমরা একটু লিখে নাও তো তাহলে, নোট করে দুটো লাইন একটু। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, এই কনিষ্কের যদি সময়কাল দেখি আমরা, ঠিক আছে, 81 খ্রিস্টাব্দ এই সময়কালে কিন্তু ওনাকে পাওয়া যায়। তো তোমাদের সার্টিফিকেটে দেওয়া রয়েছে, আমি জাস্ট আজ চলে গেছিল, দেওয়া রয়েছে, এটা নোট ডাউন করতে লাগবে না। দেখো ব্যাকেটে মনে হয় দিয়ে দেওয়া হয়েছে 81 খ্রিস্টাব্দে বলে। না, দেওয়া নেই। সময়কালটা লিখে নাও, ঠিক আছে। এই সারনাথের বৌদ্ধ প্রতিমা বিলে, এটা তোমার 81 খ্রিস্টাব্দের আশেপাশে এটা রচিত হয়েছিল, ঠিক আছে। এরপর এখান থেকে মূল যেটা জানতে হবে সেটা হচ্ছে এর বিষয়বস্তুটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সাধারণত এর তিনটি অংশ রয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ছত্র যষ্টি, সাঁতার ঠিক যষ্টিটা যেটা লাঠি দণ্ড যেটা, তার উপর কিছু বিষয়বস্তু উৎকীর্ণ রয়েছে, খোদাই করে লেখা রয়েছে, এবং ওই যে বৌদ্ধ যে মূর্তিটা রয়েছে তার একদম পাদদেশে কিছু রয়েছে, এবং তার পশ্চাৎ ভাগে কিছুটা পিছনের অংশে কিছুটা বিষয়বস্তু উৎকীর্ণ করে লেখা রয়েছে। এখানে দেখো তোমাদের দেয়া রয়েছে ছত্র যষ্টির ওপর উৎকীর্ণ, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদের মূর্তির পাদ পিঠে রয়েছে এবং মূর্তির পশ্চাৎ ভাগে রয়েছে, ঠিক আছে। যদি এত ডিটেলে প্রশ্ন আসেন, এবার বিষয়বস্তুটা যদি দেখা হয়, সাধারণত কিছু তো বার্তা দেওয়াই হয়, যে কোনো অভিলেখেই কিছু বার্তা দেওয়া হয়, ঠিক আছে। এখানে বোধিসত্ত্বের বিষয়ে কিন্তু বার্তা রয়েছে কিছু, ঠিক আছে। এবং তার যে উপাধি, তাকে মহাসত্র বলা হতো, হ্যাঁ, এবং তার কিছু কীর্তির বর্ণনাও কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। দুটো লাইনের মধ্যে এতায়ে পূর্বায়ে ভিক্ষু স্বহা পুষ্প বুদ্ধিস্ব সিদ্ধেবি, এরকম একটি লাইন রয়েছে। কারো কাছে যদি বই থাকে, বই থেকেও দাগিয়ে নিতে পারো, লাইনটা হাইলাইট করে নিতে পারো, স্যার নাহলে বই নেই স্যার। আহ, স্যার আপনি একবার লাইনটা বলুন স্যার, বই নেই আমার কাছে। আচ্ছা আমি বলছি, এতায়ে পূর্বায়ে, এ তয়াকার উন্তস্ত, এতায়ে, এ তয়াকার, য় একার, এতায়ে পূর্বায়ে, এতায়ে পূর্বায়ে ভিক্ষুস্য, ভিক্ষুস্য পুষ্য স্যার বুদ্ধিস্য, বানানটা স্যার একবার বানানটা বলুন না। এটায় পূর্বয়ে তারপর ভিক্ষুস কি একটা বলতো না? ভিক্ষুস্য ভয়হস্যি কয় মূর্ধন্যস্বয়ে রস্যৌ দন্তস্বয়ে জফলা, ভিক্ষুস্য পুষ্য বুদ্ধিস্য, কি স্যার? পুষ্য বুদ্ধিস্য, স্যার পুষ্য বানানটা বুদ্ধিস্য কি? স্পেলিংটা পয়রস্যৌ, পয়রস্যৌ মূর্ধন্যস্বয়ে জফলা বয়রস্যৌ প্রচন্ড দয় ইকো ধয় হচ্ছে। রস্যই, দয় ধয় রস্যই দন্তস্বয় জফলা,
ঠিক আছে। স্যার আরেকবার একটু বলুন স্যার, স্পেলিংটা একটু ভুলিয়ে গেল। কয় হর্ষ পেট কাটা, ক ন, পুষ্য, কয় হর্ষ, কয় পাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কুশিয়া। পুষ্য বুদ্ধিশ্য আচ্ছা সাধ্যে এবি, দন্তস্য দয়ধয় একার, ইয় একার বয় হর্ষই, সাধ্যে এবি। সত্যি। আর আরেকটি লাইন লিখে নাও, মহাসত্রপেন, মহাসত্রপেন, মহাসত্রপেন খরপাল্যানেন, খর কি? প লয় লয় আমি স্পেলিং বলছি, খর হ্যাঁ, প লয় লয় আকার দন্তের নয় একার দন্তের ন, খরপল্যানেন সহ হ্যাঁ, সত্রপেন বনস্পরেণ, সত্রপেন বনস্পরেণ, ব দন্তন্য, স্পেলিং। ব দন্তন্য, দন্ত ছয় পয়, রয়েকার মূর্ধন্য ন। এই দুটো লাইন একটু দেখে রাখবে ভালো করে, এই দুটো লাইন থেকে কিন্তু দিতে পারে। স্যার মহাসত্রটা কার উপাধি স্যার, মহাসত্রটা? দেখো এখানে তো মেনলি যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন ওই ভিক্ষু পুষ্পবিদ্যের সতীর্থ ছিলেন। এখানে লেখাটা আগে দেখবে কোথায় গেল, এই যে এই যে ভিক্ষু পুষ্পবিদ্যের সতীর্থ এবং ত্রিপিটকবিদ ভিক্ষু বলের দ্বারা, ঠিক আছে, এটা বোধিসত্ত্বর শিলাবার মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল। এবার এখানে মহাসত্র যেহেতু কনিষ্ক আহ সম্পর্কিত, এটা কনিষ্ককেই বলা হয়েছে মহাসত্র বলে এখানে, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। এরপর এখান থেকে মোটামুটি আর তেমন কিছু জানার নেই। যদি কিছু ইনফরমেশন থাকে আমি বলে দেবো ক্লাসের শেষের দিকে। এরপর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রুদ্রদামার গিরনার অভিলেখ। আমার কথা কেটে যাচ্ছে না তো? না স্যার, ঠিকই শোনা যাচ্ছে স্যার। মাঝে মধ্যে অনিমেষ একবার বললো যে কথাটা ইকো হ্যাঁ হচ্ছে। দাদা, ইকো ইকো হচ্ছিল কথা। এখন ঠিক ঠিক আছে স্যার এখন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মেন যেটা আহ এই যে যেটা আমি বলছিলাম, যেটা এতক্ষণ রুদ্রদামার একটু পরে যাচ্ছি, সারনাথের যে বৌদ্ধ প্রতিমা অভিলেখ রয়েছে, এখানে আর কিছু বিষয় যদি একটু আমরা ইনফরমেটিভ দেখি, সেখানে কিন্তু অশোক স্তম্ভের যে উল্লেখ, হ্যাঁ অশোক যে আহ অশোক স্তম্ভ বানানোর যে উল্লেখ, অশোক স্তম্ভ নির্মাণের উল্লেখ কিন্তু এই অভিলেখে কিন্তু প্রাপ্তি হয় বা এই অভিলেখে পাওয়া যায়, ঠিক আছে। এবং অশোক চক্রের যে চতুর্মুখ সিংহের যে স্তম্ভটা রয়েছে আমরা জানি, হ্যাঁ এটাও কিন্তু ওখানে কিন্তু খোদিত রয়েছে, ঠিক আছে। এই একটা তথ্য কিন্তু দেখে রাখো যে অশোক চক্রর যে অশোক স্তম্ভের যে উল্লেখ বা খোদাই করা অবস্থায় কিন্তু
এই অভিলেখে রয়েছে স্মারক হিসাবে, ঠিক আছে। ঠিক আছে, এই নোট এইটা স্টাডি ম্যাটে পাবে না। স্যার আরেকবার বলুন। অশোক চক্র, অশোক স্তম্ভ দেখেছো তো? যেমন ধরো না, যে কোনো কয়েনের পেছনে যে আমাদের অশোক স্তম্ভটা থাকে, এই অশোক হ্যাঁ। স্তম্ভের যে চতুর্মুখ সিংহ, চারটে মুখ যুক্ত যে সিংহের যে স্তম্ভ, অশোক স্তম্ভ, সেটা ওখানে কিন্তু পাওয়া যায়, তার উল্লেখ, ঠিক আছে। হুম। এবং সেটা কে নির্মাণ করেছিল, কার দ্বারা নির্মিত হয়েছিল? হুম। অশোকই নির্মাণ করিয়েছিলেন এটা। এবং ধর্মরাজ স্তূপ এর নির্মাণকর্তা ছিল, মানে যিনি নির্মাণ করেছিলেন সে সমস্ত কিছু ছোট ছোট উল্লেখ কিন্তু এই কনিষ্কের যে সার বৌদ্ধ প্রতিমা থেকে সেখানে পাওয়া যায়। এতটা ডিটেলে না জানলে চলবে, কিন্তু অশোক স্তম্ভের উল্লেখ যে পাওয়া যায় এটা লিখে রাখো। এবং এবং চতুর্মুখ অশোক স্তম্ভের উল্লেখ পাওয়া যায়, এটাও লিখে রাখো। আর তেমন কিছু ইম্পর্টেন্ট আর কিছু নেই, ঠিক আছে। স্যার এই শিলালেখটার কর্তা কে বললেন স্যার? কে বানিয়েছিল এই শিলালেখটা? এটা তো ভিক্ষু বল বল দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছিল। ভিক্ষু বল। আর হ্যাঁ, হুম। এটা কি স্যার একজন ব্যক্তির কি নাম নাকি এটা এটা স্যার ভিক্ষু বল কি বললেন একটা নাম? হ্যাঁ একজন ব্যক্তির নাম, হ্যাঁ ব্যক্তির নাম। ইনি বৌদ্ধ আহ উপাসক ছিলেন, বৌদ্ধ ধর্মাবলম্বী একজন ছিলেন আর কি, ঠিক আছে। বৌদ্ধ ধর্মের একজন প্রচারক ছিলেন বলা যেতে পারে। আচ্ছা স্যার, তাহলে স্যার হুম। পুষ্যবৃদ্ধিটা কে স্যার? তাহলে পুষ্যবৃদ্ধির সতীর্থ, সতীর্থ কাকে বলে বলো? ফ্রেন্ড স্যার, ফ্রেন্ড। তাহলে একই সাথে যারা লেখাপড়া করে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। একই সাথে ও একই জায়গায় পড়ে, হ্যাঁ, ঠিক আছে। উনি পুষ্যবৃদ্ধির সতীর্থ, মানে বৌদ্ধ মঠ বা বিহার যেগুলো বলে, বৌদ্ধ বিহার। সেই বৌদ্ধ বিহার গুলোতে তো বৌদ্ধ ধর্মের প্রচারের জন্য বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া হতো, ঠিক আছে। এবং তাদের সাধারণত ভিক্ষাবৃত্তি করেই জীবনযাপন করতে হতো। হুম। এবং ভিক্ষাবৃত্তির মধ্যে দিয়েই তারা সারাদিনে জীবনযাপন করতেন, তাদের বৌদ্ধ ধর্মের প্রচার করতেন। সেই রকম একজন কি ছিলেন আর কি, ভিক্ষু। এবং উনি পুষ্পবৃদ্ধির সতীর্থ ছিলেন, সেটাই বলা হয়েছে। হ্যাঁ স্যার, ক্লিয়ার। এরপরে আমরা যাব হচ্ছে রুদ্রদামার গিরনার অভিলেখ। রুদ্রদামার গিরনার অভিলেখে যদি আমরা দেখি, এটি গুজরাটের যে আমাদের অশোকের যে অভিলেখ গুলো পাওয়া যায় তার মধ্যে আমরা গিরনারের কথা পেয়েছি, গিরনার পাহাড়ের কথা আমরা আগেও পেয়েছি গুজরাটের। আচ্ছা, গুজরাটের পূর্ববর্তী নাম কি ছিল? আগের দিনে ক্লাসেও বলেছি। জুনাগড়। হ্যাঁ, জুনাগড়। জুনাগড়, তাই বলেছিলাম। স্যার সৌরাষ্ট্র স্যার, সৌরাষ্ট্র। সৌরাষ্ট্র নাম ছিল বলেছিলাম না? হ্যাঁ সৌরাষ্ট্র স্যার। আগের দিন পড়াতে গেলেও, আগের হ্যাঁ দিন হ্যাঁ, পড়ানোর সময় বলে দিয়েছিলাম, ঠিক আছে। সৌরাষ্ট্র। এবং এটা হ্যাঁ। নিয়ে বোধহয় সম্ভবত একবার প্রশ্ন এসে গেছে তোমাদের, ঠিক আছে। যাই হোক, এই রুদ্রদামা একজন শক অধিপতি ছিলেন। শকদের, শক ইতিহাসে শক সম্প্রদায়ের উল্লেখ পাওয়া যায়, তাদের অধিপতি বা তাদের শাসক ছিলেন, ঠিক আছে। এবং তার দ্বারাই এই শিলালেখ খনন করা বা করা হয়েছিল। এই শিলালেখের মেনলি যদি আমরা দেখি, এই শিলালেখের বিষয়বস্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মেনলি সুদর্শন যে তরাগ যাকে বলে, সেখানে বাঁধ নির্মাণের বিষয় কিন্তু, এবং শুধু নির্মাণ বলার ভুল, পুনরুদ্ধার করা, ঝড় ইত্যাদিতে বিধ্বস্ত হয়ে গিয়েছিল, সেটা ভেঙে গিয়েছিল, সেটাকে পুনর্নির্মাণ করার জন্য কিন্তু
এর বিস্তৃত বিবরণ পাওয়া যায়। শুধু সেটা নয়, এর সাথে সাথে শুধু অন্য দুটো ক্যানেল, টার্নেল যাকে বলে, এবারে খাল যুক্ত করা হয়েছিল, সেই সমস্ত বিষয়ে আমরা তথ্য এখানে পাই। আমরা দেখবো প্রত্যেকটা বিষয়বস্তু এখানে উল্লেখ করা রয়েছে। মেনলি এর যদি আমরা দেখি মানে স্থান, সেটা হচ্ছে গুজরাটের যে আমাদের গিরনার পাহাড়, সেখানে কিন্তু পশ্চিম অংশে এটি উৎকীর্ণ হয়েছে। ঠিক আছে। ভাষা যদি দেখি, এটা সংস্কৃত ভাষা রয়েছে এবং ব্রাহ্মী লিপি রয়েছে। ঠিক আছে। এবং কাল যদি দেখি, তাহলে 150 খ্রিস্টাব্দ আর শকাব্দ বলতে গেলে 72 শকাব্দ, এই সময়কালে কিন্তু এটি আহ পাওয়া গিয়েছিল বা এটি খোদাই করা হয়েছিল। ঠিক আছে। আর বিষয়বস্তু আমরা দেখলাম যে আর এটা মূলত গদ্য কাব্যে লেখা, মানে গদ্যে লেখা, খুব মানে শ্লোকের আকারে নয়। হ্যাঁ, মানে সংস্কৃত গদ্যে লেখা, একদম পিওর সংস্কৃত যাকে বলে, প্রাকৃত প্রাকৃত নয়, সংস্কৃত ভাষায় রচিত গদ্যে লেখা এটা। এবং প্রথম যদি আমরা দেখি যে শাস্ত্রীয় যে সংস্কৃত ভাষা প্রয়োগ, এই শিলালেখেই কিন্তু পাওয়া গিয়েছিল। কারণ বিভিন্ন অলংকারের প্রয়োগ, গদ্য কাব্যেও যে অলংকারের প্রয়োগ আমরা দেখেছি, বাণভট্টের রচনায় দেখেছি, দণ্ডির রচনায় দেখেছি, এখানেও গদ্য কাব্য রচিত হলেও বিভিন্ন শাস্ত্রীয় পরম্পরা বা রীতি অনুসরণ করা হয়েছিল। ঠিক আছে। এছাড়াও সুদর্শন তরাগের বর্ণনার পাশাপাশি কিছু তার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যুদ্ধের বৃত্তান্ত, অন্যান্য রাজা, বিশেষত তোমার কাকে পরাজিত করেছিল উনি জানো? বলো না, সাতবাহন রাজার নাম কি ছিল? সাতবাহন রাজাকে পরাজিত করেছিল, নামটা এই মুহূর্তে আমার মনে নেই। তাকে পরাজিত করেছে, সেই পরাজিতের কাহিনী এখানে মনে হয় দেওয়া আছে, সার্টিফিকেটে দেখলে পাবে। তো তাঁর উল্লেখও কিন্তু এখানে পাওয়া যায়। ঠিক আছে। 5টা মিনিট ছোট করে নিয়ে দেখো, দেখতে পাচ্ছ তো স্টাডি ম্যাট সকলে? হ্যাঁ স্যার। তো এখানে প্রথমেই দেখো বলা আছে সুদর্শন হ্রদের পুনর্নির্মাণ এই প্রসেসটির মুখ্য বিষয়। মেন মুখ্য বিষয় কিন্তু এটা সুদর্শন তরাগের যে নির্মাণ, পুনর্নির্মাণ। তো পুনর্নির্মাণ হলে স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় যে তাহলে প্রথমে এটি নির্মাণ করেছিল কে এবং কারই বা আদেশে করা হয়েছিল। হ্যাঁ, পুনর্নির্মাণ তো তবেই হয় প্রথমে কারোর নির্দেশে করা হলে, সেটা যখন কোন রকম আবার কনস্ট্রাকশনের, রিকনস্ট্রাকশনের প্রয়োজন হয়, তখনই না পুনর্নির্মাণ করা হবে, তার আগে তো হবে না। কারণ প্রাকৃতিক দুর্যোগে সেটি নষ্ট হয়ে গিয়েছিল। তো রুদ্রদামা সেটা পুনর্নির্মাণ করেছিলেন। কিন্তু প্রথম কে করেছিলেন? ওই যে খ্রিস্টপূর্ব 14 শতকে বৈশ্য পুষ্পগুপ্তকে দিয়ে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত এই রথ নির্মাণ করেন। এটা একটা ইম্পর্টেন্ট একটা তথ্য। প্রথম যে সুদর্শন তরাগ নির্মাণ করেছিলেন হচ্ছে পুষ্যগুপ্ত, এবং কার নির্দেশে করেছিলেন? মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের নির্দেশে করেছিলেন। ঠিক আছে। এরপর আরেকটি ইম্পর্টেন্ট তথ্য যেটা থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে, যে খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোকের শাসনকালে জবনরাজ তুষাস্পের তত্ত্বাবধানে এই রথটির সঙ্গে আরেকটি টার্নেল যুক্ত করা হয়েছিল। একটু আগে আমি বলেছিলাম এই টার্নেলটা কিন্তু পরবর্তীতে যুক্ত করা হয়েছিল। এখানে কিন্তু একই সাথে আমরা মানে এই শিলালেখটার সাথে আমরা কিন্তু অনেকগুলো ব্যক্তিত্বের নাম আমরা পাচ্ছি। এরকম প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত হয়নি, পরবর্তীতে হবে। এরকম দিয়ে দেবে যে নিচের কোনগুলি এই অভিলেখটির সঙ্গে সম্পর্কযুক্ত। ঠিক আছে। হয়তো দেখা গেল রুদ্রদামার গিরনার অভিলেখ দিয়ে দিল, দিয়ে 4-5টা নিচে ক্যারেক্টারের নাম দিয়ে দিল, তার মধ্যে থেকে কোন
চরিত্রগুলো বা কোন ক্যারেক্টারটা এর সাথে যুক্ত, কোন ক্যারেক্টারটা নয়, এরকম প্রশ্ন কিন্তু পরবর্তীতে আসতে পারে। ঠিক আছে, যেরকম প্রশ্নের রীতি বা আমরা দেখছি ধরন, তো এই জায়গাটাকেও আমাদের একটু খেয়াল রাখতে হবে যে কার কার নামের উল্লেখ আমরা পাচ্ছি। ঠিক আছে, তো আমরা দেখলাম মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের উল্লেখ পেয়েছি, পুষ্যগুপ্তের উল্লেখ পেয়েছি, অশোকের উল্লেখ পাচ্ছি, যবনরাজ তুষাস্পের নামের উল্লেখ পাচ্ছি। ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। হুম, এরপর সুবিশা পুনর্নির্মাণের কাজ যিনি করেছিলেন, তিনি এই রুদ্রদামার নির্দেশে তার যে আহ অমাত্য ছিলেন সুবিশাক, সুবিশাকের নামের উল্লেখ পাচ্ছি। এই সুবিশাক কিন্তু পরবর্তীতে এর পুনর্নির্মাণ করেন। তাই প্রশ্ন দুই ভাবে আসতে পারে, কে নির্মাণ করেছিলেন যদি আসে তখন কিন্তু হবে হচ্ছে পুষ্যগুপ্ত, কে পুনর্নির্মাণ করেছিলেন যদি হবে তাহলে সুবিশাক। কার আদেশে? রুদ্রদামার আদেশে। এবং প্রথম যিনি নির্মাণ করেছিলেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের আদেশে। এই দুটো টার্ম কিন্তু খেয়াল রাখতে হবে। এবার সুবিশাকের নাম যখন এলো, সুবিশাকের সাথে দুটো ইনফরমেশন, তিনি পল্লব জাতীয় ছিলেন, পল্লব জাতির ছিলেন এবং তার পিতার নাম ছিল কুলইপ। এই দুটো তথ্য একটু দিয়ে রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে। এরপর আহ তেমন কিছু তথ্য না জানলেও চলবে। এছাড়াও এই অভিলেখে রুদ্রদামার কিছু গুণের বর্ণনা রয়েছে। তিনি যে সাহিত্য, কলা ইত্যাদি চর্চায়, শাস্ত্রীয় চর্চায়, নৃত্য, গীত, সঙ্গীত ইত্যাদি চর্চায় যে করতেন এবং পারদর্শী ছিলেন। হুম, এবং বেশ কিছু ক্ষেত্রে সাহিত্য চর্চা ইত্যাদি বিশেষ কিছু ক্ষেত্রে তিনি যে কীর্তি লাভও করেছিলেন, যশ অর্জন করেছিলেন, তারও উল্লেখ কিন্তু এই অভিলেখে কিন্তু পাওয়া যায়। সেটা কিন্তু এই স্ট্যান্ডার্ডটাতে তোমাদের এই জায়গাটাতে কিন্তু দেওয়া আছে। তোমরা এই জায়গাটা একটু পড়ে নেবে নিজেদের মতো করে, তাহলেই হবে, খুব একটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, এরপর এই যে বিশেষণটা অহরহ বান মান নব মানশীল, এই যে তাকে একটি বিশেষণে বিশেষায়িত করা হলো, তিনি যে পাশাপাশি তিনি যে দানী ছিলেন এবং মানির মান দিতে জানতেন, এই বিষয়টা কিন্তু তার একটি ক্যারেক্টারের দিক ছিল। হুম, সেটা এখান থেকে, এবং তার এনাকেও কিন্তু মহাক্ষত্রব্রতে উল্লেখ করা হয়েছে। মহাক্ষত্রব্রতে কিন্তু একেও উল্লেখ করা হয়েছে। এই দেখো, স্বয়ং অধিমত মহাক্ষত্রপ নাম নাহা, এই যে বিশেষণ দ্বারা আমরা বুঝতে পাই যে তাকে কিন্তু সাধারণত কুষাণ বংশীয়দের স্বয়ং অধিগত মহাক্ষত্রপ নাম নাহা, আর তিনি তাকেই মহাক্ষত্রপ নামে উল্লেখিত করা হয়েছিল, এটা কিন্তু তার থেকে জানা যায়। ঠিক আছে, এছাড়া আর তেমন কিছু নেই। কিছু লাইন বা চরণ যদি লাগে আমি বলে দিচ্ছি দেখে। স্যার স্যার তাহলে স্যার কনিষ্ককে কি মহাসশস্ত্র কি ছিল না ও স্যার? কনিষ্ক, হ্যাঁ হ্যাঁ, কনিষ্ক মহাসত্র স্যার, কেউ মহাসত্র। কনিষ্ককেও মহাশস্ত্র বলা হয়েছে। হুম, আচ্ছা, মানে সেটা বলা উভয় হয়েছে তোমার। হ্যাঁ, তুমি এতে চলে যাও না, খারবেলের হাতি ঘুম পাতে যখন যাবে বা তাম্রপত্রাভি লেখে যাবে যখন তুমি, ওখানেও তুমি দেখতে পাবে হর্ষবর্ধনের যে, হর্ষবর্ধনের একটা অভিলেখ আছে না তোমাদের, কোথায় গেল, এখানে যেন এই যে ধরো এই যে বাঁশখেড়া, এখানেও চলে যায়, এখানেও তুমি এমন কিছু উপাধি পাবে যেগুলো আহ অনেকেরই উপাধি রয়েছে, এমন না যে শুধু ওনার উপাধি। ঠিক আছে, তো উপাধি অনেকেরই অনেক রকম উপাধি পেয়েছে, এখানে কোনো কনফিউশন থাকার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, আর যেটা আমাদেরকে করতে হবে, এখানে শুরুতেই সাধারণত নাট্যশাস্ত্রের যে রীতি আমরা জানি
বা আমাদের শাস্ত্রীয় পরম্পরার যে রীতি, সেটা আমরা মঙ্গলসূচক শব্দ দিয়ে প্রয়োগ করি। এখানে কিন্তু মঙ্গলসূচক শব্দের দ্বারা কিন্তু এই শিলালেখে শুরু হয়েছে। যদি বলে কোন শব্দের দ্বারা শুরু হয়েছে, বলতে পারবে কেউ? কি পরীক্ষায় কিন্তু স্যার? আসতে পারে, এখনো পর্যন্ত আসে। স্যার কি যদি যদি কোন প্রশ্ন অভিলেখ? করে এই তোমার হ্যাঁ, এই অভিলেখটার নাম দিকে, রুদ্রাদামার গিরনার অভিলেখের শুরুতে কোন মঙ্গলসূচক শব্দের উল্লেখ রয়েছে, হুম, জিজ্ঞাসা করতে পারে। তো সিদ্ধি শব্দের উল্লেখ, আচ্ছা সিদ্ধম এরকম শব্দের উল্লেখ করা যায়, ঠিক আছে। আচ্ছা। হুম, সিদ্ধম শব্দটা হচ্ছে মঙ্গলবাচী শব্দ। এই সিদ্ধম শব্দের উল্লেখ কিন্তু শুরুতেই করা হয়েছে, যেটা কিন্তু আমাদের শাস্ত্রীয় পরম্পরা অনুসরণ করেই সাধারণত আমরা জানি মঙ্গলাচরণ করা হয়। এখানেও কিন্তু মঙ্গলসূচক শব্দের দ্বারা মঙ্গলাচরণ শুরুতেই করা হয়েছে। এছাড়াও নাট্যশাস্ত্রের যে রীতি গুণ ইত্যাদি মেনে কিন্তু ইত্যাদি বিষয় কিন্তু এখানে অনুসরণ করা হয়েছে। হ্যাঁ, লাস্টে পাবে দেখো অভিলেখে ভারতের নাট্যশাস্ত্রে এবং তার অনুসরণে দণ্ডির কাব্যাদর্শে বৈদর্ভ মার্গের প্রাণস্বরূপ যে 10টি গুণের উল্লেখ রয়েছে, তার সঙ্গে এই প্রশস্তিতে অনেক সাম্যতা লক্ষ্য করা যায়। তার মানে নাট্যশাস্ত্রের রীতি বা শাস্ত্রীয় যে রীতি, কাব্য যে রীতি, সেগুলো কিন্তু অনুসরণ করা হয়েছে এই অভিলেখে, ঠিক আছে। এরপরে আমাদের যেটা সিলেবাসে পাঠ্য, সেটা হচ্ছে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। এখানে দেওয়া আছে তোমাদের সার্টিফিকেটে, এলাহাবাদ প্রশস্তিটা আগে যাবে, এটা কিন্তু পরে, ওর পরে সময়কালে যদি দেখি আমরা, এটা কিন্তু অনেকটা পরে, ঠিক আছে। আগে এটা আসবে সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। হম, এবার এইটাও কিন্তু ইউপিতে অবস্থিত। হম, এবং এইটা আমি যখন ইউপি গেছিলাম এটাও দেখে এসেছি। এলাহাবাদ যে দুর্গ রয়েছে, এলাহাবাদ দুর্গতে যদি তোমরা যাও ঘুরতে, দেখবে এটা রাখা রয়েছে, ঠিক আছে। এবং মানে কি রয়েছে আর কি, স্তম্ভ তো ছবিতেও দেখতে পাচ্ছ, প্রায় 35 ফুট উচ্চতায় একটি পাথরে স্তম্ভে এই সমুদ্রগুপ্ত সম্পর্কে এই প্রশস্তিটি পাওয়া যায়। এই প্রশস্তি রচয়িতাকে সবাই জানো, বলো? স্যার হরিসেন। হরিসেন, ঠিক আছে। হুম, আর এটা তোমার বর্তমানে এটা কিন্তু আহ কাসাম, কাসাম না, কোসাম বলা হয় স্থানটার নাম। আগে ছিল কৌশাম্বী, বর্তমান যার নাম হচ্ছে কোসাম। সেখানে কিন্তু এটি ছিল প্রথম। পরবর্তীতে কিন্তু একে যে এলাহাবাদ দুর্গে নিয়ে এসেছিলেন ফিরোজ শাহ তুগলক, কিন্তু এলাহাবাদ দুর্গে একে নিয়ে এসেছিলেন। এটা কিন্তু একটা, এটা দেওয়া আছে বলে তোমাদের পয়েন্টে, যদি না দেওয়া থাকে এটা লিখে নেবে। আবার আবার বলছি, লিখে নাও, ফিরোজ শাহ তুগলক কৌশাম্বী থেকে এলাহাবাদ দুর্গে কিন্তু এটিকে নিয়ে এসেছিলেন। এই ইনফরমেশনটা স্যার কিন্তু পরীক্ষায় আসতে শুনতে পারে। পেলাম না স্যার, আর একবার স্যার বলুন এইটা ঠিক করে শুনতে পেলাম না স্যার। বলছি, আবারও বলছি, হ্যাঁ। সমুদ্রগুপ্তের যে এলাহাবাদ স্তম্ভাবিলে, হুম, সেটি প্রথম পাওয়া গিয়েছিল উত্তরপ্রদেশের এলাহাবাদের, সরি, উত্তরপ্রদেশের কৌশাম্বী আহ নামক স্থানে, যেটার বর্তমান নাম হচ্ছে কোসাম। হম, প্রথমে এটি ছিল উত্তরপ্রদেশের কৌশাম্বী বা কোসাম নামক স্থানে। পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক এটিকে কিন্তু এলাহাবাদ দুর্গে নিয়ে এসেছিলেন।
ঠিক আছে। স্যার শেষের আচ্ছা টুকু বলুন আবার। পরবর্তীতে ফিরোজ শাহ এলাহাবাদে যে তুগলক এলাহাবাদ দুর্গে নিয়ে এসেছিলেন ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, প্রত্যেকেরই কি অসুবিধা হচ্ছে? আমার তো ফুল নেটওয়ার্ক, এখানে 5G, কোনো সমস্যা হওয়ার তো কথা নয়। স্যার, না স্যার, মাঝে মাঝে স্যার হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে মাঝে স্যার। মাঝে হচ্ছে। স্যার মাঝে মাঝে আপনার সাউন্ডটা না খুব ইকো হচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, আচ্ছা লিখেছো তো সকলে ফিরোজ শাহ তুগলকের নাম, যিনি এলাহাবাদ দুর্গে। আচ্ছা, এর ভাষা যদি আমরা দেখি, এর ভাষাও হচ্ছে সংস্কৃত ভাষা এবং লিপি হচ্ছে উত্তর ভারতীয় ব্রাহ্মী বা গুপ্ত ব্রাহ্মীও বলা যেতে পারে। ঠিক আছে, সাধারণত পরীক্ষা এভাবে দেবে না, ব্রাহ্মী দেয়, ব্রাহ্মী জানলেই চলবে। ঠিক আছে, এবার এর সময়কাল যদি আমরা দেখি, আনুমানিক সময়কাল হচ্ছে খ্রিস্টপূর্ব 4র্থ শতক। খ্রিস্টপূর্ব 4র্থ শতকে পাশাপাশি সময় কিন্তু এটি রচিত হয়েছিল এবং হরিসেন ছিলেন এর রচয়িতা। ঠিক আছে, এবং গদ্য পদ্য দুই ধরনের সংমিশ্রণে এটি রচিত হয়েছিল। এবার হরিসেনের যে পিতা ছিলেন তার নাম ছিল হচ্ছে ধ্রুবভূতি। এই নামটা একটু স্যার কি এখানে বললেন স্যার? প্রায় ধ্রুবভূতি, স্যার কি স্যার বললেন? কার পিতা? ধ্রুবভূতি হ্যাঁ, ধ্রুবভূতি। হরিসেনের পিতার নাম, হরিসেনের আচ্ছা, পিতার নাম ধ্রুবভূতি। ওকে। হুম। প্রায় 33টি পংক্তি এখানে রয়েছে এই প্রশস্তিটাতে। ঠিক আছে, প্রায় 33টি পংক্তি পাওয়া যায়। হম সাধারণত প্রশস্তি মানে বুঝতে পারছো, রাজার গুণকীর্তনী সাধারণত এখানে রয়েছে। হম এবার এই প্রশস্তিটা লিখলেন হচ্ছে হরিসেন। এবার এটাকে খোদাই তো করতে হবে, উনি তো লিখলেন। এই খোদাইয়ের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল তিনি হচ্ছেন তিলক ভট্ট। ঠিক আছে, ওনার নামও বোধহয় এখানে তোমরা পাবে। কি না, বললেন নেই। স্যার? তিলক নাম ভট্ট? বলে দিচ্ছি, আমি আবারও স্যার বলছি, নেই। বলে দেবো। স্যার আপনি যে আচ্ছা, নেই। ইনফরমেশন গুলো বলছেন তার বেশিরভাগটাই এইখানে স্যার নেই। হুম, তোমরা একটু নোট করে নাও ভালো ইনফরমেশনটা, কারণ এইগুলো পরীক্ষা হ্যাঁ আসার স্যার। জন্য উপযুক্ত, তাই আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, এখানে নেই তার মানে তো ওই জন্যই তো ক্লাসটা নেওয়া, আর টিচার যদি কিছুটা বলে দেবে তোমরা নোট করে হ্যাঁ নেবে। স্যার। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, স্যার। হুম। এবার দেখো, যেটা বললাম মানে লিখলেন তো হচ্ছে হরিসেন। এবার লিখলে তো শুধু হবে না, সেটাকে ওই স্তম্ভের গায়ে যে খোদাই করা হয়েছিল, খোদাই করতে গেলে আমরা জানি কিছু একটা দিয়ে খোদাই করে লিখতে হবে। তো সেই দায়িত্বটা যাকে দেওয়া হয়েছিল, যে রাজকর্মচারীকে দেওয়া হয়েছিল, তার নাম ছিল তিলক ভট্ট। ঠিক আছে, তিলক ভট্ট, সরি তিলক বলছি কেন, তিলভট্ট, তিলভট্টক, তয়হস্যি ল, ভ টয় টয় ক, টক। হুম তিলভট্টক। ঠিক আছে, এবার এখানে তার মানে সমুদ্রগুপ্তের পুরো বংশ পরিচয় রয়েছে। প্রথম চন্দ্রগুপ্ত থেকে শুরু করে প্রথম চন্দ্রগুপ্ত কবে সিংহাসনে বসেন, এবং সমুদ্রগুপ্তের যে দিগ্বিজয়ের বর্ণনা, তিনি যে আহ, বহু সংখ্যক প্রায় 9 জন রাজাকে পরাজিত করে এবং আর্যাবর্তের 9 জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন, যেটা কিন্তু তোমাদের বোধহয় সম্ভবত পরীক্ষাতে একবার জিজ্ঞাসা করেছিল, যে সমুদ্রগুপ্ত কয়জন রাজার সাথে যুদ্ধ করেছিলেন বা কয়জন রাজাকে পরাজিত করেছিলেন।
এরকম একটা প্রশ্ন বলে তোমাদের এসেছিল পরীক্ষায়। পুরোনো দিনের প্রশ্নগুলো একটু খেয়াল করবে, ওখানে বোধহয় সম্ভবত দিয়েছিল কোন একটা সালে। হ্যাঁ বোধহয় দিয়েছিল এটা, ওই 12 জন যে মানে দক্ষিণ ভারতের যে রাজা ছিল সেইটার কথা বোধহয়। না, 9 জন রাজা নয় আর্যাবর্তের। জন না 12 জন, 9 জন হ্যাঁ রাজা। আমার এক্সাক্ট 9 জন না, হ্যাঁ ওরকম অপশানে টাইপ। 12, 10, 9 এই ধরনের অনেকগুলো অপশন ছিল, এনটিও 9 উত্তর দিয়েছিল। হুম। তো আর্যাবর্তের 9 জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন। এই 9 জন রাজার মধ্যে নামগুলো একটু আমি বলে দিচ্ছি, একটু লিখে নেবে। হ্যাঁ স্যার। স্যার লিখো স্যার, একটু আচ্ছা, আস্তে লিখে নাও। আস্তে please। হ্যাঁ, আমি আস্তে আস্তেই বলবো, চিন্তা নেই। রুদ্রদেব, এখানে বোধহয় দেওয়া আছে নাকি, দাঁড়াও তো, দেওয়া আছে না দেওয়া নেই? হ্যাঁ দেওয়া আছে, দাঁড়াও দাঁড়াও, দেওয়া আছে, এই তো। রুদ্রদেব 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, 8টার নাম দেখতে পাচ্ছি, একটা কিন্তু বাদ গেছে। স্যার এটা এক যেটা জায়গাতে হাইলাইট করলাম 12 এখানে। লেখা আছে, এক জায়গাতে 8 লেখা আছে। এক যাই জায়গাতে যা 12, লেখা এক থাক, আমি জায়গাতে যেটা 8 বলছি লেখা সেটাকে আছে। মাথায় লাগবে। হ্যাঁ হ্যাঁ। 9 জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন। তারা কে কে? হ্যাঁ স্যার। রুদ্রদেব, মতিল, নাগসেন বা নাগদত্ত, হ্যাঁ নাগদত্তই পারে, নাগদত্ত, চন্দ্রবর্মন, গণপতি নাগ, নাগসেন, অচ্যুত, নন্দী ও বলবর্মা। অচ্যুত নন্দীতে একসাথে হয়ে গেছে, অচ্যুত আর নন্দীর মাঝে একটা কমা পড়বে, অচ্যুত এবং নন্দী আলাদা আলাদা নেই। এইবার যেটা তুমি একটু আগে বললে যে কোথাও 9 জন রয়েছে, কোথাও 11 জন রয়েছে, কনফিউজটা কারণ হয়েছে এদের নাম, যেমন নাগসেনের নাম এবং অচ্যুতের নাম একাধিকবার উল্লেখ পাওয়া যায়। এবার সেটা কি ওই নাগসেনের নামই কি দ্বিতীয়বার রিপিট করা হয়েছে, ওই অচ্যুত যিনি তাকেই কি দ্বিতীয়বার রিপিট করা হয়েছে কিনা, এই বিষয়ে গবেষকদের মধ্যে সন্দেহ রয়েছে। সে কারণে সংখ্যাটার মধ্যে আহ একটু মতভেদ রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি 9 উত্তর হওয়াই বাঞ্ছনীয়, কারণ বিভিন্ন জায়গায় 9ই পাওয়া যায়। এনটি এর আনসার কি তোমরা যদি খুলে রাখো, ওখানে এনটি এর 9 উত্তর কিন্তু স্বীকার করেছে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ এবার স্যার। হ্যাঁ স্যার, আর্যাবর্তের তো তিনি, এবার আর্যাবর্তের তিনি 9 জন রাজাকে পরাজিত তো করলেন, ঠিক আছে। এবার আর্যাবর্ত পরেও তিনি দাক্ষিণাত্যের 12 জন রাজাকে পরাজিত করেছিলেন, ঠিক আছে। বা দাক্ষিণাত্য মানে দক্ষিণ ভারতের, ওইখানে তোমাদের রয়েছে এই যে দাক্ষিণাত্যের মোট 12 জন রাজার নাম উল্লেখিত হয়েছে, যারা তার কাছ থেকে পরাজিত হয়েছিল। সর্বদক্ষিণাপথ রাজা, মানে ইনি এমন একজন রাজা ছিলেন যিনি দক্ষিণ ভারতের বহুদূর পর্যন্ত নিজের সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন, ঠিক আছে। এবং তার দিগ্বিজয়ের যে কাহিনী, সেটা বিস্তৃতভাবে বর্ণিত রয়েছে। এখানে তোমাদের নামগুলো তো দেওয়া রয়েছে, কোশালক, মহেন্দ্র, সবই নাম দেওয়া রয়েছে দেখছি। হম। আর্যাবর্তের 9 জন এবং দাক্ষিণাত্যের 12 জন রাজাকে পরাজিত করেছিলেন। এখানে আর্যাবর্তের নামও রয়েছে, দাক্ষিণাত্যের নামগুলো তো রয়েছে, সবই দেওয়া আছে, অসুবিধা নেই এখানে, ঠিক আছে। তার কিছু পরম ভট্টারক নামে তাকে কিন্তু উপাধি, অনেক কিছু উপাধি তার কিন্তু রয়েছে, যার মধ্যে থেকে আহ, কোথায় গেল? পরম ভট্টারক উপাধিটা একটু লিখে রাখো, এটা কিন্তু
কার উপাধি এইটা স্যার, পরম ভট্ট? হ্যাঁ, এটা সম্ভবত এই তিলভট্টকের উপাধি। কি বললেন স্যার? তিলভট্টক আর সমুদ্রগুপ্তের উপাধি। না 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 না, এটা সমুদ্রগুপ্তেরই উপাধি ছিল, পরম ভট্টারক। ঠিক আছে, ওনারই হবে পরম ভট্টারক, এইটা উপাধিটা লিখে রাখো, সমুদ্রগুপ্তের। এরপর এখান থেকে মোটামুটি ইনফরমেশন জানলে তোমাদের চলে যাবে। ঠিক আছে, আর তেমন ইনফরমেশন এখানে জানতে লাগবে না। এরপর আমরা যে অভিলেখটাতে যাব দেখে নিচ্ছি, আর যদি কিছু ইনফরমেশন লাগে আমি এখনই বলে দিচ্ছি। সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিটা নিয়ে একটা ইনফরমেশন সম্ভবত মনে হচ্ছে বাদ গেল। এখানে কিন্তু অশোকের উল্লেখও পাওয়া যায়, যেটা এখানেও নেই। তোমাদের উল্লেখ নিয়েও সমস্ত বইতে কিন্তু পাওয়া যায় না। যেটা আমার ডায়েরিতে লেখা আছে, আমি পড়েছিলাম যখন, আমার ভালো মনে আছে। কারণ আমি এটা নিয়ে আমার এক ইতিহাসের বন্ধুর সাথে একটু চর্চা করেছিলাম। ইতিহাসে ওর স্পেশালাইজেশন ছিল এরকম অভিলেখের ওপরে। তো ও আমার এই ইনফরমেশনটা জানিয়েছিল যে এখানে কিন্তু অশোকের মানে একই সাথে এই অভিলেখে কিন্তু অশোকের একটি অভিলেখের উল্লেখ পাওয়া যায়। এই ইনফরমেশনটা আমি একটু দেখে নিচ্ছি, একটু টাইম দাও, দেখে নিয়ে তোমাদের বলছি। হম না না, ঠিকই আছে, এটা নয়। এই যে স্তম্ভটা তোমরা দেখছো, ছবিটা দেখা যাচ্ছে, এই ছবিটা, হ্যাঁ স্যার। এই ছবির মাথার উপরে দেখা একটা অশোক স্তম্ভ দেখা যাচ্ছে না? এটা কিন্তু একটা অশোক স্তম্ভ। এই অশোক স্তম্ভের ওপরেই কিন্তু এটা খোদিত করে লেখা ছিল। এখানে যে শৈলীটা পাওয়া যায়, চম্পু কাব্যের শৈলী রয়েছে। এখানে শৈলীটা লিখে রাখবে, বা কারণ এখানে গদ্য পদ্য সংমিশ্রণ রয়েছে, তার মানে চম্পু শৈলী পাওয়া যায়। এটা কিন্তু পরীক্ষায় কিন্তু চম্পু শৈলী যদি কখনো অপশনে থাকে, সেটা কিন্তু একটু খেয়াল রাখবে। ঠিক আছে। আর কিছু লাগবে না। ঠিকই আছে। তাহলে এরপরে আমরা আগের যে শিলালেখটা ছিল সেটাতে যাব, যে খারবেলের হাতিগুম্পা শিলালেখ, যেটি কিন্তু অন্য একটি স্টেটে পাওয়া গিয়েছিল, যেটা ভুবনেশ্বরে পাওয়া গিয়েছিল। ভুবনেশ্বর আমাদের উড়িষ্যায় অবস্থিত, তাই তো? তো হ্যাঁ স্যার। ভুবনেশ্বরে পাওয়া গিয়েছিল।
এবং সবাই তোমরা পুরী যদি ঘুরতে যাও, সেখানে তোমরা উদয়গিরি, খণ্ডগিরি এগুলো নিশ্চয়ই ঘুরতে গেছো। যারা পুরী ঘুরতে গেছো সেখানে দেখবে সাইট সিনে নিয়ে যায়, উদয়গিরি, খণ্ডগিরি সব জায়গায় নিয়ে যায় ঘুরতে। তো খণ্ডগিরি নামক স্থানেই কিন্তু আহ একটি জৈন গুহা রয়েছে, হাতিগুম্ফা নামক একটি প্রাচীন গুহা রয়েছে। সেই গুহার গাত্রেই, ঠিক আছে, 17টি পংক্তিযুক্ত এই শিলালেখটি কিন্তু উৎকীর্ণ রয়েছে, ঠিক আছে। আর এখানে পালি সদৃশ প্রাকৃত ভাষার প্রয়োগ রয়েছে। খ্রিস্টপূর্ব প্রথম শতকে যে ব্রাহ্মীর প্রচলন ছিল, সেই ব্রাহ্মীর কিন্তু এখানে প্রয়োগ রাখা যায়। মূলত কাল দেয় না, ব্রাহ্মী লিখলেই হবে। আর কাল যদি দেখা হয় এটা, তো প্রথম শতকে আশপাশ সময় কিন্তু এটি লিখিত হয়েছিল, ঠিক আছে। আমি একটা তোমাদের লিস্ট দিয়ে দেবো, লাস্ট এরপরে আরেকদিন ক্লাস নেবো, সেদিন একটা লিস্ট দিয়ে দেবো প্রত্যেকটা শিলালেখ এবং তার কালক্রম আমি লিখিয়ে দেবো। সেটা একটু তোমরা নোট ডাউন করে দেবে, পরের দিনের ক্লাসে আমি তোমাদের ওটা দিয়ে দেবো, ঠিক আছে। ঠিক আছে, অবশ্যই। এক জায়গায় থাকলে কি, এক জায়গায় থাকলে পড়তে এবং মনে রাখতে দুটোই সুবিধা হয়। এরপর এই যদি বিষয়বস্তু আমরা দেখি, খারবেলে তিনি 13 বছর তার রাজত্বকাল চালিয়েছিলেন। এই 13 বছর রাজত্বকালে তার যে কীর্তিকলাপ, তারই মূলত কালক্রমিক একটি বর্ণনা কিন্তু এই অভিলেখে পাওয়া যায়, ঠিক আছে। যদি একটি লাইন রয়েছে এখানে, বলা হয়েছে দেখবে, লেখ রূপ গণনা ব্যবহার বিধি বিশারদেন সর্ব বিদ্যাবদাতেন নববর্ষানি যৌবরাজ্যম প্রতিষ্ঠিত। অর্থাৎ তিনি 9 বছর, হ্যাঁ, তিনি তার যৌবরাজ্যে প্রতিষ্ঠিত ছিলেন, ঠিক আছে। তাহলে 13 বছর একটু আগে বললেন, এখন সেটা 9 বছর হয়ে গেল কেন, এরকম একটা প্রশ্ন আসতে পারে। পরবর্তী শেষ জীবনে তিনি আহ 10ম বর্ষ থেকে তিনি কিন্তু বিভিন্ন আহ দেশ ভারত বিজয়ের উদ্দেশ্যে কিন্তু নির্গত হয়ে পড়েছিলেন, ঠিক আছে। মানে বলে না, রাজধানীতে থাকা এবং যুদ্ধ বিজয়ের জন্য বৃহত্যাগী হয়ে যাওয়া, তিনি একদম যুদ্ধের অভিলাষী বিজিগীষুর রাজায় পরিণত হয়েছিলেন সেই সময়, ঠিক আছে। তো প্রথম 9 বছর তিনি শান্তিতে সুষ্ঠুভাবে রাজ্য পরিচালনা করলে, মানে তার যেরকম শাস্ত্র, কলা ইত্যাদি বিষয় নিয়ে তিনি, তার শখ আহ্লাদ যে সমস্ত রুচির বিষয় ছিল সেই সমস্ত নিয়ে তিনি মেতেছিলেন। হম, সমস্ত বিষয়ে পারদর্শিতা তার ছিল, বিভিন্ন বিষয়, সেগুলো উল্লেখ এখানে করা হয়েছে দেখবে। যুদ্ধ যুদ্ধ ক্ষেত্রে বলো, রাজনীতিতে বলো, স্বাস্থ্য চর্চায় বলো, সঙ্গীত না ইত্যাদির মধ্যে প্রজাদের বিনোদনের মাধ্যমে বলো, ঠিক আছে। সব দিক দিয়ে তিনি প্রজাদের খেয়াল রাখতেন, ঠিক আছে। এরপর এই যে এখানে দেখবে ভারতবর্ষ বিজয় অভিযান, 10ম বর্ষ থেকে কিন্তু তিনি বিজয় অভিযানে নির্গত হন। 9 বছর পর্যন্ত সুষ্ঠুভাবে রাজনীতি পরিচালনা করার পর তিনি ভারত বিজয়ের অভিলাষে নির্গত হন এবং পরবর্তী সময়ে কিন্তু তিনি বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ইত্যাদিতে কিন্তু লিপ্ত ছিলেন। সেই সমস্ত উল্লেখই কিন্তু 13 বর্ষের যে রাজ্য পরিচালনা তার বৃত্তান্ত, সেটাই কালক্রমিক ভাবে কিন্তু এখানে করা হয়েছে। এবার 13 বছরের পর চতুর্বিংশতি বর্ষ থেকে এখানে দেয়া পাবে, দেখি আছে মনে হয়, আছে কি না নেই। আচ্ছা, 13 বছর তো হয়ে গেল, ঠিক আছে। চতুর্দশ বর্ষ থেকে, চতুর্দশ বর্ষ থেকে তিনি কলিঙ্গের সিংহাসনে আরোহণ করেছিলেন, ঠিক আছে। 14তম বর্ষ থেকে এখানে 13তম বর্ষ অব্দি কিন্তু আহ
বর্ণনা রয়েছে। তার পরবর্তী বর্ষ থেকে কিন্তু তিনি কলিঙ্গের সিংহাসন আরোহণ করেছিলেন এবং পরীক্ষায় কিন্তু দেয় খারবেল কোন বংশের রাজা ছিলেন জিজ্ঞাসা করা হয়। চেদি আছে উল্লেখ। চেদি বংশীয়, এটা মাথায় রাখবে। আচ্ছা, দুটো লাইন বলছি, এটা লিখে নাও তো একটু। হ্যাঁ স্যার বলুন স্যার, লিখছি। হ্যাঁ, নমঃ নমঃ আরহদ ভবঃ অহয়রে কি স্যার? দয় ভয় অহয়রে দয় ভয় ব বিসর্গ অর্হদ ভবঃ নমঃ অর্হদ ভবঃ দাঁড়ি নমঃ সর্বসিদ্ধেভ্যঃ নমঃ সর্বসিদ্ধেভ্যঃ দন্তস্বয় হস্যই দয় ধয় ইকার ভয় জফল বিসর্গ। এটা একটি আরেকটি মাগধং চ রাজানাং মাগধং ময়াকার গ ধ অনুস্বার মাগধং চ রাজানাং রয়াকার বর্গীয় জয়াকার দন্তন্য অনুস্বার রাজানং বৃহস্পতি মিত্রং বৈরি হ দন্ত স্বল্পয় তয় হস্যই ময় হস্যই তয়রফলা অনুস্বার বৃহস্পতি মিত্রং পাদৌ বন্দয়তি পাদৌ পয়াকার দয় উকার পাদৌ বন্দয়তি ব দন্তের নয় দয় অন্তস্থ তয় হস্য বন্দয়তি। এটা কোনখানে আছে স্যার এটা? খারবেলের হাতিগুম্ফা অভিলেখে এটি উল্লেখ পাওয়া যায়। স্যার ফার্স্ট লাইনটা একটু কত নম্বর বলবেন? চরণ? বলছি। নম অর্হদ ভবঃ নম অর্হদ ভবঃ নমঃ সর্বসিদ্ধিভ্যঃ আচ্ছা ঠিক আছে। সর্বসিদ্ধিভ্যঃ। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে। আর আমাদের তিনটে অভিলেখ বাকি থাকলো, বোধহয় সম্ভবত খারবেলের হয়ে গেল, যশোবর্মার মান্দাসার অভিলেখ, হর্ষবর্ধনের বাঁশখেরা অভিলেখ, আর একটা হচ্ছে দ্বিতীয় পুলকেশীর আইহোল আহ যে শিলালিপিটা রয়েছে। এই তিনটে বাকি থাকলে পরের দিনের ক্লাসে আমরা এই তিনটেকে পড়বো। আজকের ক্লাসে এইটুকুনি থাকলো। তোমাদের আগের দিন আমি মক টেস্ট দিয়েছিলাম, কিছু প্রশ্ন মক টেস্টে তোমরা অংশগ্রহণ করেছিলে সকলে? প্রশ্ন সব বোঝা গেছে তো? মক টেস্ট দিয়েছিলে? স্যার আমি স্যার দিইনি স্যার স্যার, আমারও তো দেওয়া হয়নি দাদা। তোমাদের জন্য খেটে আমি মক টেস্টটা তৈরি করে দিচ্ছি, হ্যাঁ স্যার আজকেই দেবো তোমরা যদি হ্যাঁ, মক আমি টেস্ট দিয়ে দেবো। মক টেস্টটা না দিলে তো বুঝবে না যে পড়ানো হলো, সেটা পারছো কিনা প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে, তাই না? মক টেস্টটা দেওয়ার হ্যাঁ চেষ্টা স্যার করবে আসলে যখনই মক টেস্ট থাকবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কি বলতো, কোনো প্রশ্নে যদি বুঝতে সমস্যা হয়, পরের দিনের ক্লাসে সেই প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করলে আমি তার বলে দিতে পারবো যে এটা এভাবে, এটা ওভাবে, ওটা বলে এক্সপ্লেন করে দিতে পারবো ক্লাসের শেষে অন্তত পক্ষে 5 মিনিট, ঠিক আছে? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা শেষ করলাম। পরের দিন বোধহয় কবে ক্লাস দেয় দেখি, এর মধ্যে লিপিটা শেষ করে দেবো।
তারপরে আমরা অন্য কোনো একটা টপিকে শুরু করবো, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, শুভরাত্রি সকল। শুভরাত্রি। শুভরাত্রি স্যার।